সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো 31শে জুলাই এবং বারটা হলো বুধবার। তো আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। বাবা চলে যাওয়া 4 বছর হয়ে গেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে। কালকে সারা রাত কেন জানি বাবার স্বপ্ন দেখেই রাতটা কেটে গেছে। শুধু কাল বলে না, প্রায় দিনই বাবার স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে দেখতে মানে স্বপ্নের মধ্যেই বাবা আমাদের সাথেই থাকে। আমার সাথে তো মনে হয় না যে বাবা চলে গেছে, মনে হয় তো আমাদের সাথেই রয়েছে, এখন এটা করছে, এখন ওটা করছে, শুধু আমরা দেখতে পাই না চোখে। তাই তো যাই হোক, 4টে বছর পার হয়ে গেল, তবুও একটা দিনের জন্য বাবাকে কিন্তু আমরা কেউই ভুলতে পারিনি। যদিও সেটা ভোলা সম্ভবই নয়, নিজের লোকেরাই একমাত্র সেটা বুঝতে পারে। যারা যাদের প্রিয়জন হারিয়েছে তারাই আমার এই কথাটা বুঝতে পারবে যে কতটা সত্যি, কতটা বাস্তব এই কথাটা। তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না। যে যাবার সে চলে গেছে এবং জীবন কখনো থেমে থাকে না, থেমে থাকবে না কারো জন্যই কোনো কিছু। তো হাজব্যান্ডের স্কুল রয়েছে, মেয়েও স্কুলে যাবে, তো যার জন্য আমি রান্নাবাড়ি করব। তো উঠে আমি দেখো আগে লাউটা কেটে নিচ্ছি। আগে লাউটা এনেছিল, ছোট্ট একটা লাউ, ছোটোটাই ভালো, বড় আনলে শুধুমাত্র নষ্ট হয়। ছোটো লাউ এনেছে ভালো, আমাদের মেয়ে তো খায় না, আমরা দুজনই খাবো, তো যার জন্য ছোটোটাই ভালো। তো ভাবছি বড়ি দিয়ে আজকে লাউ ঘন্ট করব। তো যার জন্য ফটাফট করে দেখো লাউটাকে কেটে নিচ্ছি আগে। মেয়ে এবং হাজব্যান্ড ওরা ওঠেনি, ওরা শুয়েই আছে ঘরে। তো আমি ভাবলাম যে কাজগুলো আমি কিন্তু সেরে নিই। তো একটু পরে আবার ফোন এসেছিল মায়ের, যে দিদি নাকি সকালে আসবে। আগে প্ল্যান ছিল দিদি বিকেলবেলা আসবে। তো ভেবেছিলাম যে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে ওই বাড়িতে যাব, কিন্তু পরে শুনলাম যে দিদিরা সকালবেলায় আসবে, মানে 10টা-11টার দিকে দিদিরাও আসবে। তো আমি ভাবলাম তাহলে তো যাবই। তো মা বলল যে রান্নাবাড়ি করিস না, খিচুড়ি করছি আমি। কিন্তু আমার অলরেডি, আমি বললাম যে আমার তো অলরেডি রান্নাবাড়ি হয়ে যাচ্ছে। যখন আমার অলরেডি হয়ে গেছে প্রায়, তখনই মা ফোনটা করেছিল। তো যাই হোক, রান্নাবাড়ি আমাকে করতেই হতো, হাজব্যান্ডের যেহেতু স্কুল রয়েছে। তো আগের দিন আমি যে টাওয়ালগুলো কাচা দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেই টাওয়ালগুলো দেখো এখন শুকিয়ে গেছে। তো 3টে টাওয়াল 3 জায়গায় আমি এখন সকালে উঠে সুন্দর করে পেতে দিচ্ছি, এবং পাতার পরে খুব সুন্দর লাগে কাঁচা জিনিস। আর এই টাওয়ালটা টেবিলের ওপর পেতে রাখি, সাদা কালারের টাওয়ালটা। আর আমার মেয়ে কিছুতেই এটাকে ঠিক রাখে না, জানো তো, কালার ভরাবে কি ভরাবে না ভরাবে, মানে একদিনের মধ্যেই টাওয়ালটাকে কিন্তু নোংরা করে ফেলে। আর টাওয়ালটা মানে সবসময় কাচাও যায় না, জিনিসপত্র থাকে এর উপরে, বের করে মানে কাচতে বিরক্ত লাগে। যদিও একটা টাওয়াল 4বার উল্টে পাল্টে পাতি আমি, অনেক কয়বার উল্টে পাল্টে পাতা যায়, তো যার জন্য মানে অনেক কিছু দিন চলে যায় এইভাবে। তো এই যে পেতেছি না, আজকে ভয়েস ওভার করছি, আজকেই টাওয়ালটা কিন্তু নোংরা করে ফেলেছে। সাদা জিনিস বোঝেছে কাকে, একদম বাচ্চা রয়েছে বাড়িতে, একদম থাকে না। আমার হাজব্যান্ড মশারিটা গুটিয়ে দিল, তো এরপরে আমি বিছানা টিছানা তুলে কিন্তু পরিষ্কার করে নেব। আর ওদিকে রান্নাঘরে কিন্তু রান্নাও চলছে। তো দেখো এই যে বড়িটাকে আমি ভেজে নিচ্ছি, বড়ি দিয়ে বললামই তোমার ঘন্ট করব। তো বড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর বড়ি দিয়ে, এই 3টে দিয়েই কিন্তু লাউ ঘন্ট ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে, তো নেই, তো যার জন্য আমি আজকে বড়ি দিয়েই করছি। তো দেখো কেটে নিয়ে আমি এখন লাউ ঘন্টটা চাপিয়ে দিয়েছি। এখন একটু মশলা টশলা দেবো, ফোড়নে দিলাম তেজপাতা আর অল্প জিরে। তো তোমরাও কি এইভাবে করে থাকো না তোমরা অন্যভাবে লাউ ঘন্ট করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। ভাতও বসিয়ে দিয়েছি, মেয়েকে স্কুল পাঠাতে হবে, যার জন্য সকাল সকাল রান্নাবাড়িটা সারছি। আর আমি ভাবছি হাজব্যান্ডের সাথে মায়ের ওই বাড়িতেও চলে যাব। আর দেখো পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম, কারণ বাম মাছের ঝোল করব। পেঁয়াজ রসুন টমেটো সব কিছু একবারে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমি বাম মাছের ঝোলটা করব। আর একটু আগে আমার হাজব্যান্ড গিয়েছিল আবার বাজারে গিয়ে দেখো দুনিয়ার সবজি এনেছে আর 2 রকম মাছ এনেছিল। তো এগুলোকে আমি তাড়াহুড়োর মধ্যে আবার সমস্ত সিঙ্কের মধ্যেই মাছগুলোকে ধুলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে, কচু এনেছিল কচুর শাকগুলো কেটে রাখলাম, সবজিগুলো সমস্ত ফ্রিজে ঢুকালাম, ঢুকিয়ে আমি একটু ভাত খেলাম এবং হাজব্যান্ডকেও ভাত বেড়ে দিলাম। তো এখন হাজব্যান্ড স্কুলে যাবে, তো দুজন মিলে আমরা এখন বেরিয়ে পড়ব। রান্না বাড়ি খাওয়া দাওয়া সব করে তো এখন বেরোচ্ছি, মায়ের বাড়িতে যাব। তো হাজব্যান্ড স্কুল যাওয়ার পথে আমাকে নামিয়ে দেবে, না হলে আমাকে আবার হেঁটে হেঁটে যেতে হতো। তো যার জন্য দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি, নাইটি পরেই চলে যাব মায়ের ওখানে। তালাটা লাগাও।
একাতে হবে না। তো নাইটি পরেই চলে যাব, দিদিরও আসবে, আসার কথা, জানি না ওরা এসেছে কি না। এই যে হাজব্যান্ড যাচ্ছে, তো ওখানটা গিয়ে স্নান টান করবো, তারপরে মেয়েকে আবার নিয়ে আসবো। তো চলো ওই বাড়িতে যাই, তো সব কিছু ঠিক আছে কিনা দেখে নিলাম। চলো যাওয়া যাক। চলে আসলাম আমি এই বাড়িতে। তো এসে দেখছি মা আর দিদি দুজন মিলে বসে পড়েছে সবজি কাটতে। যেহেতু খিচুড়ি হবে, মানে মা খিচুড়িটা আগেই করে ফেলেছে, কিন্তু ঘাটিটা সবজি দিদি বালুঘাট থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে। তো এখন ঘাটিটা সবজিটা কাটছে, মায়ের নিচে বসে কাটাটাও অসুবিধে। তো আমার আস্তে আস্তে দেখছি এদের কাটাই হয়ে গেছে, না হলে আমি একটু হাত লাগাতাম। তো যখন দেখলাম কাটা হয়েই গেছে, তখন আর আমি কিছু করিনি। তো মা এখন ঘাটিটা ধুয়ে টুয়ে দেখো ঘাটিটা চাপিয়ে দিয়েছে। খিচুড়ির সঙ্গে ঘাটি সবজি না হলে একদম জমে না, ভালো লাগে না। আর এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে, গরমই রয়েছে একদম, যেহেতু আজকে প্রচণ্ড গরম, খিচুড়ি সহজে ঠান্ডাই হবে না। আর এই দেখো মা পাটিসাপটা করেছে, আর করেছে হলো তোমার তেল পিঠে। বাবা পাটিসাপটা খেতে, পায়েস খেতে, এই পিঠে খেতে খুব ভালোবাসতো, তো যার জন্য মা করেছে। আর মানে খিচুড়িটাই আমরা নিরামিষ হিসাবে খিচুড়িটাই খেয়ে থাকি, তো যার জন্য। তো আমি তো এই দেখো এখন ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে দিদি, ধূপকাঠি দিয়ে প্রদীপ ধরিয়ে দিচ্ছে। আর এখানে সমস্ত কিছু একটু সাজিয়ে দেওয়া হয়ে গেছে। তো কোনো আড়ম্বর করে না, কোনো কিছু করে না আমরা পালন করছি না। এবার এত গরম যে কোনো মন্দিরেও যেতে পারিনি। গত বছর আমরা কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলাম, তার আগের বছর আমরা গিয়েছিলাম বল্লা মায়ের কাছে, সেখানে তার আগের বার আমরা করেছিলাম গরিবদের বস্ত্রদান। তো এইভাবে প্রতি বছর কিছু না কিছু করা হয়েছিল, কিন্তু এবছর আমরা বাড়ি থেকে আর কোথাও যাইনি, কারো ছুটি ছাটাও নেই, সময়ও নেই, আর তার সাথে প্রচণ্ড গরম, তো যার জন্য আর কোথাও যাওয়া হয়নি। সকলেরই শরীর খারাপ। তো দিদি এখন একটু গীতা পড়বে, তো বেছে নিয়ে বললাম যে একটু পর, আর আমারও সময় হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে আনবার জন্য, তো একটু পরে আমিও কিন্তু আবার বেরিয়ে যাব। অন্তঃকরণ আত্মা নয়। অন্তঃকরণ কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলি মিলিয়া যান অন্তঃকরণ। হিন্দু দার্শনিকগণ মনস্তত্ত্বের যে সূক্ষ্মানুসূক্ষ্ম বিশ্লেষণ করিয়াছেন, তাহার সম্যক আলোচনা এই স্থলে সম্ভবপর। তো এইটুকু স্মরণ রাখা প্রয়োজন যে এই সকল প্রকৃতির বিকৃতি বা পরিণাম পুরুষ বা আত্মার সহিত ইহাদের কোনো নিত্য সম্বন্ধ নয়। তবে যে আত্মা সুখ দুঃখের ভোক্তা বলিয়া প্রতীয়মান হন, উহা প্রকৃতির সংযোগবশত। সৃষ্টিকালে পুরুষ ও প্রকৃতি পরস্পর সংযুক্ত থাকাতে পুরুষের ধর্ম প্রকৃতিতে এবং প্রকৃতির ধর্ম পুরুষে উপচরিত হয়। এই কারণে বস্তুত অচেতন হইলেও প্রকৃতিতে চেতন বলিয়া মনে হয়, এবং বস্তুত অকর্তা হইলেও আত্মাকে কর্তা ভোক্তা বলিয়া বোধ হয়। পুরুষ ও প্রকৃতির পার্থক্য। এখন যাচ্ছি মেয়েকে আনতে, তো মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর স্নান টান করাবো, খাওয়া দাওয়া হবে। তো খিদে পেয়ে গেছে, খাওয়াও হলো না। তো যাই হোক, ওকে এনে তারপরে একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করব। প্রচুর রোদ্দুর, প্রচুর গরম। দেখি হেঁটে যাব না টোটো করে যাব, দেখা যাক। মেয়েকে নিয়ে আসতেই 1:30টা পার হয়ে গিয়েছিল। তারপরে সবাই মিলে এসির ঘরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। মানে শুতে না শুতেই দেখো এখন মানে সবাই গল্প গুজব করে শুতেই 3:30 বেজে গিয়েছিল। তারপরে একটু শুতে না শুতে আমার হাজব্যান্ড আসলো, এখন 4:30 মতো বিকেল বাজে। তো ওকেও মা একটু খেতে দিয়েছিল, ও খাওয়া দাওয়া করলো। আর আমরা দেখো সবাই এক ঘরের মধ্যে ঢুকে রয়েছি, এসির ঘরে, যেহেতু প্রচণ্ড বাইরে গরম, মানে রেকর্ড গরম চলছে এখন আমাদের এখানে, বলাই যাবে না। তো দেখো তার জন্য আমরা সবাই এই ঘরের মধ্যেই রয়েছি। আর এখন ভয়েস ওভার দিচ্ছি, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এখন কিছুদিন হয়ে গেছে, তো এখন ভয়েস ওভার করছি, ব্লগটা ছাড়ছি। তো দেখো এই চানাচুরটা দেখাচ্ছিলাম তোমাদের, কারণ এই চানাচুরটা মা নিজে হাতে বানিয়েছে এবং খেতে এত সুন্দর হয়েছে যে কি বলবো। তো তোমরা যদি কেউ হোমমেড চানাচুর মানে খেতে চাও বা কিনতে চাও, তাহলে আমাদেরকে কিন্তু অর্ডার দিতে পারো, আমরা চানাচুর সাপ্লাই করব। তো জাস্ট একটু মজাই করছিলাম, এমনটা না। মা এত সুন্দর চানাচুর হবে বাড়িতে আমি ভাবতেও পারিনি। তো খুব ভালো হয়েছিল চানাচুরটা, সবার খুব ভালো লেগেছে। তো আমরা সেটাই চানাচুর, চা, বিস্কিট, মুড়ি এগুলো একটু সন্ধেবেলা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে দিদির বাড়ি চলে যাবে, এবং আমিও তো আমার মতো চলে যাব। তো এখন 8টা মতো বেজে গেছে। তো দিদি দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে দিদি এখন বেরিয়ে যাবে। তো দিদিরা বেরোনোর পরে আমরাও কিন্তু বেরিয়ে চলে যাব।
তো দিদি ভাগ্নে থাকতে চাইছিল, কিন্তু থাকার আর উপায় নেই, যেহেতু এখন সবার স্কুল পড়াশুনো, মানে ছুটিটা একদমই নেই। ছুটি যদি থাকতো তাহলে সবাই হয়তো থাকতে পারতো, দিদিও থাকতে পারতো। আর আমি তো এখানেই রয়েছি, আমার থাকা না থাকা কোনো ব্যাপার না, আমি যখনই চাই তখনই আসতে পারি। কিন্তু দিদি মানে দিদিরও যেহেতু স্কুল বালুরঘাটে, ভাগ্নেরও স্কুল, তার জন্য দিদি তো চট করে আসতে পারে না, অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, দিদির গাড়ি চলেই এসেছে, দিদি এখন চলে যাবে। আর কিছু করা হলো না এবার। এইভাবেই আমরা বাবার মৃত্যুবার্ষিকীটা আমরা এইভাবেই এবার পালন করলাম। তো কখনো যদি মানে ইচ্ছে তো মনের মধ্যে রয়েছে, কখনো যদি সময় সুযোগ হয় তো আমরা নিশ্চয়ই বড়োভাবে কোনো কিছু করব, সেরকম ইচ্ছে তো থাকেই সব সময় মনের মধ্যে। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম, এসে আগেই দেখলে আমরা মার্শালটা চালিয়ে দিলাম, জলটা আগে তুলে নিলাম, তুলে নিচ্ছি। আমি বাড়িতে না থাকলে না সাধারণত কেউ মার্শালটা চালায় না, জল শেষ হয়ে গেলে একমাত্র চালায়, কিন্তু জল না শেষ হলে না কেউ মার্শালটা চালায় না। তো আমি বাড়িতে আসলেই আগে জলটা তুলে নিই, কারণ জলটা ভর্তি না থাকলে আমার খুব টেনশন হয়, কারণ কখন লোডশেডিং হয়ে যাবে। আর আমাদের কলটাও যেহেতু খারাপ হয়ে রয়েছে, আর কলে তো খরার মধ্যে জলই উঠছে না, তো যার জন্য ট্যাঙ্কিটা ভরে রাখার চেষ্টা করি। বাড়িতে মানুষ বেশি, জল খরচাটাও যেহেতু বেশি হয়। তো মা ওখান থেকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, মানে বলতে পারো মেয়ে জোর করে নিয়ে এসেছে পিঠে খেতে ও এতটাই ভালোবাসে। পিঠে দিয়েছে, রসগোল্লা, মিষ্টি, আর একটা টিফিন বক্সে নিয়ে এসেছে মেয়ের জন্য খিচুড়ি। আরে বাপ গরম! এই সবে বাড়িতে আসলাম, এসে দেখলেই জল টল তুললাম, তারপরে বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম। তো এই মানে কাজকর্ম করলাম, করে এখন ভাবছি যে ভাত আর খাবো না, ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই, হাজব্যান্ডও খাবে না, আমিও খাবো না। আর মেয়ে তো ওখান থেকে একটু খিচুড়ি নিয়ে এসছে, তো মেয়েকে খিচুড়ি খাইয়ে দেবো, কিছু একটু পাঁপড় টাপড় ভেজে দেবো, একদমই খাওয়ার ইচ্ছেটা নেই। আর এত গরম, হ্যাঁ কিছু খাবো না। তো এখন একটু এসিতে বসে থাকি, আর কি কোনো কাজ যখন নেই, রান্নাবাড়ি নেই, তো দেখি ফোনটাও চার্জ নেই, চার্জ দিতে হবে। ভিডিওগুলো নিয়ে যে বসবো এডিটিং করবো তারও উপায় নেই। তো এই দেখো মেয়ে করতে বসে গেছে, তো ড্রয়িং করছে, যদি ওকে পারি একটু পড়াবো। এখন বাজে 8:30। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ফোনটা একটু চার্জ হোক অন্তত পক্ষে। তো টাটা। তোমাদেরকে বললাম পরে দেখা হবে, তো আর কোনো ভিডিওই করা হয়নি। দিদিমা শাশুড়ির সাথে বসে বসে গল্প করছিলাম, তারপরে মেয়ে একটু ড্রয়িং করলো, তোমাদেরকে দেখালামই। তো আর মেয়ে ওই বাড়ি থেকে খিচুড়ি এনেছিলাম, তো ওটাইও খেলো, আর আমি জাস্ট একটু মুড়ি খেলাম, অল্পটুকু, এইটুকু মুড়ি। বাবা তো কিছুই খায়নি, একটা পাটি সাপ খেলো। পাটি সাপটা, পাটি সাপ। তো আমি একটু জলমুড়ি খেলাম, মানে যেহেতু ওষুধটা খেতে হবে, খালি পেটে তো ওষুধটা খাওয়া যাবে না, তো যার জন্যই পেট একদম ভর্তি হয়ে আছে মনে হচ্ছে, কেন জানি না। তো মেয়ে খিচুড়ি টিচুড়ি খেয়ে নিল, এখন রাত 10টা বাজে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।